রাজনীতি বনাম প্রেমনীতি, লেখনীতে মাহারিন 3। পর্ব সংখ্যা 10 এবং 11। আনিভা ভার্সিটিতে গিয়েছিল। শেহরিন কক্ষে যাওয়ার পথে থমকে দাঁড়ায়, হাত দ্বারা ব্যাগ চেপে ধরে ঘুরে তাকায় একসঙ্গে আসা মামি এবং মনিকা আন্টির দিকে। কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে আরো কঠিন। বাসে প্রবেশের পথেই তার কারণে সে মনে প্রাণে চেয়েছিল এই দুজনের সঙ্গে যেন তার দেখা না হয়, একই সঙ্গে হলেও আরেকজনের সঙ্গে যেন কোনোভাবেই না হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের সঙ্গে দেখা হয়ে গেল, তাও এবার একই সঙ্গে। গিয়েছিলে? না মামি। কোথায় গিয়েছিলে? একটা কাজ ছিল। কাজ? জি। মনিকা আন্টি কত কিচ্ছিত ঠোঁট প্রসারিত করে হাসে, পায়ের ওপর পা তুলে ভর দিয়ে। দুপুরে চায়ের কাপে চুমুক টেনে বলে, আজকাল এমপি সাহেবের সঙ্গে তোমার কাজ থাকে, তাও সেটা ভার্সিটি মিস দিয়ে। বাহ, ভালো তো। শেহরিনের আত্মা শুকিয়ে যায় এক লুহমায়। খা খা করে ওঠে বুকটা, মুখরক্ষা যেন হয়ে ওঠে পাংশুটে বর্ণের। যে ভয়টা পাচ্ছিল সে আসার সময় হতে পেয়েছিল, সেটাই সত্যি হলো। তাও এমন মানুষের চোখে পড়েছে যে তাই অসংহতি প্রতিদ্বন্দ্বী, অঘোষিত প্রতিদ্বন্দ্বী। ব্যাপারটা সেরকম কিছু নয় আন্টি, আসলে আমি ওনাকে। থাক, এক্সপ্লেন করতে হবে না অনিভা, এগুলো সময় আমরা পার করে এসেছি। কিন্তু এটা মানতে হবে তোমার বেশ দম রয়েছে। চট্টগ্রামে আসার 1 বছর হলোই না, এর মাঝে চট্টগ্রামের এমপির সঙ্গে কতদিনের সম্পর্ক তোমাদের? মামি, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শাহিদা বেগম বাঁকা হাসলেন। সোফায় খানিকটা হেলাম দিয়ে হাতে মুঠোফোন ধরে তাকান শেহরিনের দিকে, তেতো কণ্ঠস্বরে বলেন, সম্পর্ক নেই, কিন্তু তোমাদের সাথে বাসায় ড্রপ করে দিয়ে যাচ্ছে। বা তুমি তার কার্যালয়েও যাও, তোমার খোঁজ করতে সে কক্সবাজারে লোক পাঠায়, ঢাকা চায়, উল্টো পুষ দিতে চাইছো আমাদের? শোনো অনিভা, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই, আর কখনো ঢাকাও চায় না, অন্তত আমাদের সামনে তা আর কোনো দিন করো না। তবে তোমার প্রশংসা না করে পারছি না সত্যি। দেখে দেখে পুকুরের সবচেয়ে বড় মাছটা একদম ধরে ফেলেছ। শেরিন বিষময়ে ঘেরা চোখে তাকিয়ে দুজনের দিকে। এদের জাজমেন্ট ক্যাপাসিটি এত যে লো, এটা তার জানা ছিল না। কথা পুরোপুরি না শুনেই চোখটা দেখছে, সেটা দিয়েই নির্ঘাত কুরুচিপূর্ণ মন্তব্য করে বসছে এরা। বিশেষ করে বাঁধে না এদের মুখে। আন্টি, আপনি আমার কথা না শুনে উল্টোপাল্টা কথা বলছেন। সিরিয়াসলি, আমি উল্টাপাল্টা বকছি? আবার তোমার ভাগ্নি তো দেখি বেশ কথা শিখেছে। ম্যানারস শেখো অনিভা। উনি আন্টি হয়, উনি তোমার উল্টোপাল্টা বকছে? এটা কি ধরনের কথা? মিথ্যা বলেছি কি কিছু আমরা? তোমার মামা তো তোমাকে নিয়ে অনেক গর্ব করে, বুক ফুলিয়ে। তুমি বলতে পাগল সে, অথচ তুমি কি করছো? তার মান সম্মানের তোয়াক্কা না করে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অবাধে মেলামেশা শুরু করে দিয়েছ। মামি, আমি এমন কিছু করিনি যেটা মামার মান সম্মানে আঘাত আনে। শাহিদা বেগম অসন্তুষ্ট দৃষ্টিতে তাকান শেহরিনের দিকে। তাচ্ছিল্যমাখা স্বরে বলে, জানি না কিসে তোমার সম্মানে আঘাত আনে, বাট আমাদের এইসবেই অতৃপ্তি। প্রেম করছে ভালো কথা, তোমার লাইফ তুমি বুঝবে, এসব আমাদের কোনো হাত নেই। তবে একটা কথা মনে রাখবে, তোমার কোনো কিছুর ইফেক্ট যেন আমাদের পরিবারের ওপর না পড়ে। ঠিক আছে আপা? মোমোর বড় হচ্ছে, সে তো সবসময় চিপকে থাকে ওর সাথে, যদি উল্টাপাল্টা শিখেও। মনিকা আন্টির শেষোক্ত মন্তব্য শেহরিনের গা জ্বলে ওঠে, চোখ জোড়া শক্ত হয়ে ওঠে, মুখ খুলতে পারে না সে আর। দায়বদ্ধতা, কিছু বলতেই মামি তাকে ছেড়ে কথা বলবে না, এটা নিশ্চিত। হাজারো হোক বোন, তার টান তো তার দিকে থাকবে। আমি জানি না এসব কিছু, তোর দুলাভাই বুঝবে সেটা। ভাগ্নিকে মাথায় তুলে মর্ম কতটা বুঝবে তখন। আমি কিছুই বলতে পারবো না তো, তার বোনের মেয়ে, সে দেখবে, আমার কি। ভালো কথায় তুমি না রাজনীতি পছন্দ করো না, রাজনীতি নিয়ে কথা উঠলে বিরক্তি প্রকাশ করতে। এসব বুঝি তোমার নাটক ছিল অনিভা? এমপিকে দেখে সব ভুলে গেছো? একদম গলায় গিয়ে ঝুলেছ সরাসরি। আমি কি আমার রুমে যেতে পারি মামি? প্রশ্নের উত্তর দিতে পারছো না, এই জন্য বুঝি পালানোর পথ খুঁজে বেড়াচ্ছ? শেহরিন মনিকা আন্টি ঠেস দেওয়া কথায় নম্র হাসে, ধীর কণ্ঠে বলে, রুচি শব্দটা আমি ভীষণভাবে গুরুত্ব দেই আন্টি, সব ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ করার দাম কমই দেই। শাহিদা বেগমের বসা থেকে উঠে দাঁড়ায়। শেহরিনের ঠান্ডা মাথায় তীক্ষ্ণ কথার ভাঁজের মর্মতা সে বুঝতে অসুবিধা হলো না। সম্মুখে এসে দাঁড়িয়ে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বললেন, কথার জবাব ঠিক করে দিতে শিখো অনিভা।
তা না হলে এই বাসাতে টিকতে পারবে না। আমার বোন এখান থেকে এই বাসায় থাকবে। তোমার কারণে সে যদি বিন্দুমাত্র অপমানিত হয় তাহলে আমার কে হও সেটা আমি দেখতে যাব না। তোমার মামাকে দেখে আমি ভয় পাই না, এটা মাথায় রেখো, কেমন? জি অবশ্যই, ভেতরে যাও। শিরিন অনুমতি পেয়েই চুপচাপ নিচের কক্ষের দিকে এগিয়ে গেল। রুমে এসে দরজা লাগিয়ে ব্যাগটি বিছানায় ফেলে শুয়ে পড়ে সঙ্গে সঙ্গে। হাত মুঠো করে কপালে ঠেকিয়ে একদৃষ্টে তাকিয়ে উপরি পানে। তার মনে বিতৃষ্ণায় একদম বিষিয়ে উঠেছে। এত ভারী ভারী কথা শোনা তার অভ্যাস নেই, কখনো শোনেওনি, যার কারণ অতি শীঘ্রই চোখের কোণে নিভে এসেছে পানি জমে। মুহূর্তে ঘোলাটে উঠেছে চোখের মনিটা। শব্দহীন কান্না, বুকের ভেতরটা আতুল পাতুল করছে। তালু বেগ গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা জল। সে শরীরটাও যেন কেঁপে উঠছে অগোচরে। বৃষ্টি বেলায় দুপুর সন্ধিতে কোনো এক বাবার রাজকন্যা অবহেলা চাদরে আটকা পড়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মণিকান্তি এবং তার মামির তিক্ত কথা হজম করে। আজ শুধু মাত্র একটি মানুষের অনুপস্থিতিতে জীবনের চিত্রটাই পাল্টে দিয়েছে নিমেষে। ক্ষুদ্র চোখ জোড়া লাল, ঘণ্টাখানিকে নীরব কান্নায় বিদায় জানিয়ে স্থির মূর্তি ন্যায় শুয়ে থাকে শেহরিন। পিটপিট করে চোখে তাকিয়ে দেখে বেগের কর্নিশে অনাদরে পড়ে থাকা গোলাপগুলোর দিকে। পিচ ঢালা রঙিন গোলাপ, সুগন্ধি রেশ ছড়িয়ে রয়েছে চারপাশটা জুড়ে। এক হাত বাড়িয়ে সে ব্যাগটা একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে একটা গোলাপ বের করে আনে। অনিমেষের চোখে তাকিয়ে নেত্রিয়ে পড়ে পাপড়িগুলোর দিকে। ভাগ্য ভালো গোলাপগুলোর দিকে নজর পড়েনি দুজনের। পড়লে হয়তো এতক্ষণে এই নিয়ে ঝড় উঠে যেত এই বাড়িতে। প্রত্যেক নিয়ম অনুসারে বাবার কল আসে দুপুরবেলাতে। ফোনের স্ক্রিনে পানে উনি দেখে নেয় শেহরিন, অতঃপর নাক টেনে নিজেকে ধাতস্থ করে ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি করছো মা? লাঞ্চ হয়েছে? শেহরিন বাবার মুখে লাঞ্চ কথাটা শুনে ঘড়ির দিকে এক পলক তাকায়। 3:30 বাজে। লাঞ্চ তো দূরে থাক, গোসল করেনি সে। কি জবাব দেবে এখন বাবাকে? কাজু বুয়া কি ডেকেছিল তাকে? মামি ডাকলেন না? এটা নিশ্চয়ই কাজু বুয়া হয়তো ডেকেছিল, শুনতে পাইনি বোধ হয়। এখনো করিনি বাবা, ঘুমিয়েছিলাম। কি বলছো? 3:30 বাজে মা, এখনো লাঞ্চ করনি কেন? যাও এখনই ফ্রেশ হয়ে লাঞ্চ করে এসো। বাবা গোসলও করা হয়নি। কি হয়েছে তোমার? শরীর খারাপ? কিছু না বাবা, এমনিতেই ক্লান্ত লেগেছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম। রেজন সাহেব মেয়ের মিয়ে যাওয়া কণ্ঠস্বরের ভাবার্থ বুঝতে পারেন। ল্যাপটপ বন্ধ করে রেখে কাজ ফেলে উঠে চলে যায় বেলকনিতে। মা। জি বাবা। মন খারাপ? বাবার স্নেহতোর কণ্ঠের ডাকে শেহরিনের চোখ ফিরে পানি জমে আসে আবার। হুট করে বরফ গলা নদীর ন্যায় নিজেকে ভাসিয়ে তোলে সে। কণ্ঠ খাতে নামিয়ে বলে, ভীষণ ভীষণ মন খারাপ বাবা। রেজওয়ান সাহেব দমে যান মেয়ের এমন মন খারাপের কথা শুনে। তার দুর্বল চিত্তে প্রধান অস্ত্র হচ্ছে তার মেয়ে। সে মেয়ের একটুখানি কষ্ট তাকে ভীষণভাবে ব্যথিত করে। এই যে এখন হুট করে তার বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। কিন্তু মেয়ের কাছে সবকিছু তার অপ্রত্যাশিত, ভুলেও সে উন্মোচন করবে না। কি হয়েছে মা? বাবা চট্টগ্রামে আসাটা মনে হয় আমার ভুল ডিসিশন ছিল। আমার জন্য ঢাকায় ঠিক ছিল। তুমি কেন আমাকে এখানে পাঠালে? তোমার কাছে ভুল ডিসিশন মনে হচ্ছে? হ্যাঁ। মা কেন তোমার এমন মনে হচ্ছে একটু ক্লিয়ার করে বলবে বাবাকে? বাবা তো বুঝতে পারছি না। শেহরিন গোলাপের পাপড়িগুলো এক হাতে ধীরে ধীরে ছাড়াতে থাকে। ভেজা চোখে সেই দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে নরম গলায় বলে, আমার এখানে ভালো লাগে না বাবা, মনে হচ্ছে ছুটে তোমার কাছে চলে যাই। তোমার কি ভার্সিটিতে বা থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে? আমার জীবনটাই সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সব কিছু মিলিয়েই মনে হচ্ছে এখানে সার্ভাইভ করা কঠিন আমার জন্য। আমি গেস করছি বাট নট শিওর। তুমি কি কারো কথায় মনে কষ্ট পেয়েছো মা? নির্বাক হয়ে যায় শেহরিন। হাতের কার্য থেমে যায় তার। ধারালো কথার বানে যে সত্যি জর্জরিত, ভেতরে ভেতরে তিক্ত আর কটুপথা অভ্যন্তরে সে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছে না কোনোভাবেই। আর তার এই নীরবতা রেজন সাহেব বুঝে নেয় মেয়ের কি সে ধাতস্থ করেছে। কেন সে সার্ভাইভ করতে পারছে না কঠিন মনে হচ্ছে, কেন সে বাকরুদ্ধতা কেন তার ভিতরে বিচরণ করছে। তবুও নিশ্চিত হতে কোমল গলায় বলেন,
আমি কি উত্তর হ্যাঁ ধরে নিব মা? আলগোছে চোখ বন্ধ করে নেয় রেজওয়ান সাহেব। মেয়ের কষ্টটাকে অনুধাবন করে ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলেন, জন্মের 2 মাস আগে তোমার দাদুভাইকে হারিয়েছিলাম, আর তোমার দাদিমাকে হারাই 7 বছর বয়সে। অনাথ আমি, কোনো কুলকিনারা ছিল না আমার। উপায় না পেয়ে চাচাদের সংসারে থেকে অনেক কষ্ট করে মানুষ হই। ধীরে ধীরে যত বড় হতে থাকি নিজের চোখ মস্তিষ্ক অনুভব করে অন্যের সংসারে বাস করতে হলে কতটুকু নিজেকে মাটিতে মিশিয়ে রাখতে হয়, কত কথা অবহেলা হজম করে শিখতে হয়। আমি 3 বেলা শুধু ভাতে হজম করতাম না, কথা হজম করতাম। দিন শেষে আমি বাস্তব জীবনের অভিজ্ঞতাতে বুঝতে সক্ষম হই মানুষ কোনো জায়গায় আসলে আত্মতৃপ্তি বা সবচেয়ে বেশি খুশি হয় কোথায়। সেটা একটা মানুষ যখন অপর একটা মানুষের কথায় যুদ্ধ করে হারিয়ে দিতে শিখে তখনই সে বেশি আনন্দিত হয়, সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পায় সেখানেই। এই জন্য কিন্তু বলা হয় অস্ত্রের চেয়ে কথার আঘাত ভয়ঙ্কর। এক্ষেত্রে মানুষ তোমার দুর্বলতার জিনিসগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তোমাকে ভাঙবে, অনেকে অপ্রয়োজনীয় কথা বলবে, কারণ তার মূল টার্গেট তোমাকে হারানো আর নিজেকে তৃপ্তি নিবারণ করা। যদি সম্ভব হতো তাহলে ওই মানুষগুলোকে বলতাম, আজে বাজে কথা দ্বারা আমাকে না ভেঙে গায়ে হাত তুলুন, 2টো চড় থাপ্পড় লাগাই দিন, গায়ে খায়েশ মিটিয়ে নিন, তাও প্লিজ নোংরা কথাগুলো ইগনোর করুন। আমরা মানুষ বড় অদ্ভুত মা, আমরা কখনোই এটা বুঝবো না। আমরা নিজেদের আত্মতৃপ্তির জন্য যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি। ইটস হ্যাভ নো লিমিটস, বাউন্ডারি কোর্স করে যাব, তবুও থামবো না। হজম করে নেওয়া অনেক বড় একটি গুণ, এটা আমি মানি, কিন্তু কিছু ক্ষেত্রে চুপ থাকাও উচিত নয়। তবুও তোমাকে আমি বলবো, তুমি যদি তোমার জায়গায় সঠিক থাকো তাহলে সমস্ত কিছু মাথা ছেড়ে ঝেড়ে ফেলো। যদি সেসব মানুষদের তুমি গুরুত্ব দিতে চাও, তবে তাদের কথাগুলোর গুরুত্ব দিও না, তাদেরকে একটা আলাদা সাইড হিসেবে বিবেচনা করে রাখো। তাদের হাতে তুমি কখনো ভালো কিছু আশা করো না। তাদের চোখে আমি শুল্ক বাবা, কারো চোখে তুমি শুল্ক হলেও কারো চোখে তুমি পদ্ম ফুল, এটা এই জগতের নিয়ম। শেহরিন বাবার কথায় কান্নাজড়িত মুখরয় মৃদু হাসে, নিস্তেজ স্বর ভেঙে বলে, দাদু ভাই দাদিমা মারা যাওয়ার পর তোমার জীবনে শুধু মাত্র ডলি বুবু ছিল লাকি চার্ম হিসেবে। অ্যাট দ্য সেম প্লেস আমার জীবনে তুমি হচ্ছে আমার লাকি চার্ম বাবা। আমি তোমাকে ছাড়া পারতাম না নিজেকে এভাবে বুঝতে। রিজওয়ান সাহেব মেয়ের মনের মেঘটার সম্ভাবনা দেখে সন্তুষ্টির হাসি ফোটেন, স্নেহবাহী কণ্ঠে বলেন, হ্যাঁ এটা আমি প্রতিনিয়তই মানি। আজকে আমার এই অবস্থানের পেছনে ডলি আপু আমার অবদান অনস্বীকার্য। তবে আমি আমার মায়ের ক্ষেত্রে যদি লাকি চার্ম হয়ে থাকি তাহলে তার সর্বোপরি ভালো থাকা আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিশ্চিত করব। শফিকের সঙ্গে আমি রাতে কথা বলে তোমার জন্য আলাদা বাসার ব্যবস্থা করছি, থাকতে পারবে কি মা? সাবলেটের মতোই, যেহেতু তুমি একা ফ্ল্যাটে থাকতে পারবে না। বাবা আমি ভার্সিটি হলে উঠতে চাই, ফার্স্ট ইয়ারে হলে সিট পাবে না মা, সিট পেতে পেতে সেকেন্ড ইয়ারে হয়ে যাবে, আর হলে থাকাটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, ওইখানে সব কিছু পাই শেয়ারিং করতে হয়। তুমি একটা ভালো গার্লস হোস্টেল ট্রাই করতে পারো। আমি কিছু ট্রাই করতে পারবো না বাবা, ঢাকা যাব আমি। ঢাকা এলে তুমি ডিপ্রেশনে ভুগবে মা, এইটুকু বোঝার চেষ্টা করো। তুমি গাছপালা, প্রকৃতি, পাহাড় এগুলো ভীষণ পছন্দ করো, যা ঢাকার বদ্ধ জীবনে হতে চট্টগ্রামে পাঠিয়েছি তোমায়। এখানে একা জীবনটা তোমার জন্য আরো অনেক কষ্টের হয়ে উঠবে। শেহরিনের চোখে মুখে কণ্ঠ পরিষ্কার করে নিরেট গলায় বলে, তুমি আমাকে এখানে পাঠিয়েছো ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য বাবা, কিন্তু আমি মুক্ত হওয়ার বদলে আরো যুক্ত হচ্ছি ডিপ্রেশনের সঙ্গে। সাথে একজন তো উঠে পড়ে লেগেছে আমাকে পাগল বানানোর জন্য। তার এসব উদ্ভট কাজের জন্যই আমি এসব সিচুয়েশনে পড়ছি। তুমি বোঝানোর পরে বুঝিনি, বুঝতে চাওয়াটা আমার ভুল হয়েছিল। তিনি তো বোঝার মানুষ না, আমি কেন যে তাকে বোঝাতে গিয়েছিলাম আমি এটাই বুঝতে পারছি না। এখন মনে হচ্ছে আরো পাগল খেপিয়ে এসেছি। বোঝা তো কিছু বোঝেনি, উল্টো বিয়ে নিয়ে তুথাবারও এগিয়ে এসেছে। এত সিরিয়াস ওনার কার্যক্রম তো তাই বলছে। আজকে তার উপর একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে টেস্ট করলাম, মাথা খারাপ নেতা সাহেব সেটাতেও উত্তীর্ণ হয়েছে। মানে আমার মাথা ব্ল্যাক বাবা। ফুলগুলো কি করেছো? প্রথমে মনে হচ্ছিল ফেলে দিব, পরে তোমার কথা স্মরণ করছি। ব্যক্তির ওপর রাগ দেখানো যায়, তবে বস্তুর ওপর নয়। বিষয়টি লজিক্যাল। ফুলগুলো ফেলে দিলে মানুষ হিসেবে ওনাকে অপমানিত করা হবে না। বিবেচনায় বাধ্য হয়ে
একটা কাজ করেছি, একটু প্রাধান্য প্রাপ্ত দিয়েছি আর কি। মানুষ হিসেবে মনে হচ্ছে তাহলে ভালোই হবে। আমিও একসাথে জানি না বাবা, আমি বোঝানোর চেষ্টা করেছি তোমার পালা। তুমিও যদি ব্যর্থ হও তাহলে চুয়েট ছেড়ে সোজা আহসানুল্লাহ সিভিল কর্ফম স্প্রিংয়ে ভর্তি হয়ে শুরু হয়ে যাব। রিল্যাক্স রিল্যাক্স মা, এত ব্যস্ত হতে হবে না। আমি তো বলেছি বিষয়টা আমি দেখব, তোমার কোনো টেনশন নিতে হবে না। ধীরে ধীরে তোমার সব সমস্যা সলভ করাটা হবে আমার বিষয়, কেমন? আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো কথার সমাপ্তি টানো। জি, কি প্রশ্ন করুন? আমার ধারণা অনুযায়ী আজকের মেন প্রেক্ষাপট ছিল এই নেতা সাহেব, তাই তার কারণেই হয়তো কেউ তোমাকে কটু কথা ব্যঙ্গোক্তি শুনিয়েছে। আমি কি শিওর, তবে সমস্ত সব কিছু মিলে এমনটাই মনে হচ্ছে। তুমি কি ঠিক লাইনে আছো বাবা? তারপরে এই ক্ষেত্রে তোমার তো তাহলে সর্বপ্রথম তার প্রতি অভিযোগ আনার কথা ছিল, তাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা, অথচ সে এলো সবার শেষে। তোমার কাছে কারো বলা কটু কথা খারাপ লেগেছে এটা প্রকাশ করলে শুরুতে, কিন্তু তার কারণে যে কটু কথাটি শুনতে হলো। শত শত গালি তো জুড়ে দেওয়া উচিত ছিল তার নামের সঙ্গে, কিন্তু তোমার কথা ধারণ বুঝে হচ্ছে তুমি খুব একটা রেগে নেই তার প্রতি। কারণ কি? শেহরিন ভুরুদয় বাঁকা করে বাবার ভিন্নতর প্রশ্ন, চোখ জোড়া তার ছোট ছোট হয়ে যায়, দাঁত দিয়ে নখ খুঁটতে থাকে। দিনের শুরু থেকে এই অবধি সবকিছু পুনরায় একবার ভেবে উত্তর গোছায় সে, অতঃপর নির্বিধার কণ্ঠে বলে, প্রশ্ন যৌক্তিক। এর উত্তর হচ্ছে সবকিছু বিবেচনা করে তাকে আসলে পুরোপুরি দোষী করা যায় না, কারণ যার আমাকে কথা শুনিয়েছে তারা ওনার জায়গায় বা অন্য কেউ হলেও বলতো সবকিছু একই থাকতো, শুধু এমপি সাহেবের জায়গায় থাকতো অন্য কারো নাম। অর্থাৎ তাদের মেন এলিমেন্ট হচ্ছে আমি। দ্বিতীয়ত, আমি নিজ হতে তার কাছে গিয়েছি, উনি আমার কাছে আসেনি। সেক্ষেত্রে সে একটা দায়বদ্ধ কাজ করেছে। এই বৃষ্টির মধ্যে আমাকে ড্রপ করে দিয়ে গেছে এবং আসার পথে একদম নীরব হয়ে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো আমাকে এসব বিষয় নিয়ে আবারও জবরদস্তি করবে, বাকবিতদ্বন্দ্বে জড়াবে, বাট সে একটা কিছু করেনি। এইটুকু বুঝেছি, হি ইজ এ সিচুয়েশনাল অ্যাওয়ারনেস। এটা আমার ভালো লেগেছে। দ্বিতীয়ত, আমি একটা কাজের কথা বলেছি, যদিও বিষয়টা ফেল ছিল, বাট সে আমার কথাটা গুরুত্ব দিয়েছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আমার মেয়ে বুঝি নেতা সাহেবের প্রশংসা করছে, বা ভালো লাগলো। এত অপছন্দের ভিড়ে একটা পছন্দ রয়েছে। এক্সকিউজ মি বাবা, বেশি দূরে যেও না, ফিরে এসো। প্রশংসা করা মানেই পছন্দ করা না। যেইটুকু পেয়েছি সেইটুকুই বলেছি, বাদ বাকি সব অপছন্দ। না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি নেতা সাহেবের সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ভালো। বাবা, রেজন সাহেব শব্দ করে হেসে ওঠেন, ধতস্থ কণ্ঠে বলেন, আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়ো, আগে বাসার বিষয়টা নজর দেই আমরা, বাদ বাকি নেতা সাহেব দেখি কি ব্যবস্থা করা যায়। যা করবে তাড়াতাড়ি। এই লোককে আমি বিন্দুমাত্র ভরসা করি না, লক্ষণ খারাপ তার, বিয়ে করার ভূত চেপেছে মাথায়। আচ্ছা দেখি আমি, তুমি যাও এখন গোসল করে লাঞ্চ করে নাও, আর কোনো কথা আমি শুনছি না। ঠিক আছে, ভালো থেকো বাবা। জি মা, তুমিও। বৃষ্টিমাখা এক শীতল দিনের সমাপ্তি ঘটেছে। নিকষ কালো আধারে ছড়িয়ে সূর্য উঠেছে পূর্ব আকাশে, মেঘ কেটেছে, কালো সূর্যের প্রখরতা, রোদের তাপ, প্রতুষ্টতা সবই যেন কমেছে। মৌনভাবে সূচনা হলেও মোটামুটি শোরগোল বাজে আরও একটু বেলা হতেই। ড্রয়িং রুমে মেলাট ঘড়ির কাটার যখন সবেমাত্র 8:30 বাজে, সুখ নিবাসের সুখটাকে কর্পূরের মতো উড়িয়ে দিয়েছে মিসেস নাজনীন। থমথমে পরিবেশ, সকলের গাঢ় ঘুমটা বিসর্জন দিয়ে উপস্থিত হয়েছে সকলে। বাদ রয়েছে শুধুমাত্র একজন, যাকে নিয়ে এত কাণ্ড। বিশেষ সূত্রে জানা গিয়েছে এমপি সাহেবের ঘুম ভেঙেছে। নিচে আসতে এখন সময়ের ব্যাপার। সানজি বা সান্নিধ্যকে ডেকে নিয়ে আয়। সানজি হাই তুলে সোফায় কনিষ্ঠা চড়িয়ে কপাল কুঁচকে বলে, আমাকে বলে লাভ নেই, আমি পারবো না যেতে, বেতন এখনো পাওনা রয়েছে। তাসিন, ভালো মানুষকে বলেছ ওকে দিয়ে ডাকতে পাঠালে, আবার ওকে ডাকতে মানুষ পাঠাতে হবে। তুমি যাও। আমি মাত্রই নামলাম, কাউকে যেতে হবে না।
তাকে যেহেতু ডাকা হয়েছে সে নিজ দায়িত্বেই নামবে। আকাশ জুড়ে মেঘ পঞ্জীভূত না হলেও শাহজাহান সাহেব নাজনীন বেগমের দুজনেরই মুখ অন্ধকারে লেপ্টে রয়েছে গম্ভীর্য রেখাভাবে অসন্তুষ্ট চাহনি। তাসিন মামপটে পানি খাওয়া থামিয়ে দাদা দাদির অবস্থা দেখল। জোর গলায় বলে, বাবা আজকে আমি স্কুলে যাব না। কেন রে বাপ? কোন দুঃখে তুই স্কুলে যাবি না? দাদুমণি ইয়োসানি বকা দিবে, সেটা আমাকে দেখতে হবে। সবসময় তো আমি বকা খাই তোমাদের দেখে, আমার কি দেখতে ইচ্ছে করে না? সরফত ছেলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, একটা দিনও কি বাহানা না দিলে চলে না তোর বাপ? সবকিছুর সঙ্গে তোর স্কুল কেন জড়াতে হবে? চাচু বলেছে পড়াশোনার চেয়ে বিয়ের মজা বেশি। চাচুর কথা শুনতে হয় না। এই একটা কথা শুনতে হয়, আমি পড়াশোনা করব না, স্কুলে যাব না, মিসেসের কাছেও পড়বো না। লাঠি আনবো? তিথি চোখ রাঙিয়ে তাসিনের দিকে। লটকি ফুপু মনির কোলে লুকিয়ে পড়ল তাসিন। কিছুক্ষণ পর চোখ তুলে তাকায়, জোর গলায় বলে, ইয়োসানি এসেছে। সবাই একযোগে সিঁড়ির পানে তাকায়। অপেক্ষার অবসান ঘটেছে। এলোমেলো চুল, গায়ে কালো রঙের টি শার্ট জড়িয়ে নিচে নামছে এমপি সাহেব। চোখ জোড়ার সঙ্গে সঙ্গে মুখরেখাও বজায় রেখেছে শান্ত। আজকে তার ঘুম ব্যাঘাত ঘটেছে, তবে অন্যান্য দিনের মতো খুব একটা বিরক্তি রেশ নাই তার মাঝে। আসা মাত্রই তাসিনকে ঠেলে সরিয়ে নিজে সে জায়গা দখল করে বসে। ঘুমজরা কণ্ঠে বেবি মানিকের কাছে ডেকে বলে, আর একবার এই নামে ডাকবি তো তোর বাপের নাম ভুলিয়ে দিব। তাসিন প্রথমে কথাটার অর্থ না বুঝলে পর মুহূর্তে বোঝার চেষ্টা করলো। মাত্র বুঝে উঠেছে সে, বাবা তোমার নাম ভুলিয়ে দিবে বলছে। শাহজাহান সাহেব বিরক্তি ভঙ্গিতে চোখ তুলে তাকান, রূঢ় কণ্ঠে বলেন, কথার বর্তমানে লাগাম টানো। সানিধ্য, এসব কি কথা? আমার ছেলের নাম জীবনেও ভুলবে না। ইয়ো সারফাজ খান। সবার সামনে ছেলেকে সরাসরি অ্যাকশনে সারফাজ বিষয়টি কেসে ওঠে। মান সম্মান সবকিছু আর রইল না। সাঞ্চি কপাল চাপড়ে খুক খুক করে কেসে উঠল। অপরদিকে বাড়ির গিন্নি তিথি ঝাঁঝালো কণ্ঠে ডেকে বলে, তোমার প্রশ্রয় এরকম হয়েছে। আচ্ছা সব বাদ দাও, যেটা বলবে, যে জন্য ডেকেছ সেটা বলো। সান্নিধ্য, খবরের কাগজ পড়নি? সান্নিধ্য পায়ের ওপর পা তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, টিভিতে হেডলাইন দেখা হয়, খবরের কাগজ পড়ার সময় কই? কেন? মাঝে মধ্যে পড়া উচিত। BCS দিলেও পারতে। সারফাজ গলার স্বর নেমে সান্নিধ্যর দিকে শক্ত চোখে তাকে সিরিয়াস হওয়ার ইশারা দেয়। সান্নিধ্য সেদিকে এক পলক তাকিয়ে বাবার দিকে দৃষ্টিপাত করে বলে, কি হয়েছে? শাহজাহান সাহেব হাত বাড়িয়ে সেন্টার টেবিলে রাখা কয়েকটা খবরের কাগজ তুলে নেন। গম্ভীর কণ্ঠে বলে, এটা পড়ে দেখো। সান্নিধ্য খবরের কাগজখানা হাতে নেওয়া মাত্রই কালকের ঘটনা স্মরণ এসে যায়। রাত অবধি সবকিছু ঠিকঠাক থাকলে ভেবেছিল ইতিহাসে এই প্রথম সে বোধহয় চরম কন্ট্রোভার্সি হতে রক্ষা পেল, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে গেছে, এটা হয়তো ভুলে গিয়েছিল। কুচকানো কপালে সে খবরের কাগজের দিকে তাকালো। চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাহান খানকে দেখা পাওয়া গেল ফুলের দোকানে। বৃষ্টিতে ভিজে প্রিয়তমার জন্য নিজ হাতে কিনলেন ফুল। এ সময় ছিল না তার সাথে কোনো পুলিশ প্রটোকল, কোনো ব্যক্তিগত সহকারী। একান্ত সময় কাটাচ্ছে বৃষ্টির মাঝে প্রিয় সঙ্গীকে নিয়ে লং ড্রাইভে। দাপুটে এই নেতাজীবীদের জীবন তবে কি খুলছে প্রেমের অধ্যায়। দিগন্ত বেলা 1432 বঙ্গাব্দ, হিজরি 1447 মে, সোমবার 7:30। মেয়েটাকে সান্নিধ্য, এজন্যই কি তোমার অম্বেশাকে বিয়ে করতে এত অনীহা? কাজের বাহানা দিয়ে তুমি আমাদের এড়িয়ে গিয়েছ, অথচ ঠিকই কাজের বাহানা আমি কখনো দেইনি বাবা, আমি ঠিকই করি। তোমার আম্মা জানতে চায় মেয়েটাকে। শিওর হচ্ছ কিভাবে? আমি কোনো মেয়ের জন্য ফুল কিনেছি? আমার একই প্রশ্ন, ফুল কি শুধু মেয়ের জন্য কিনতে হয় নাকি? এসব গুজব। ছবিটা তো তুমি, তাই না? এটা গুজব নয়? হ্যাঁ, তবে ব্যাটার ছবি তোলার কোয়ালিটি খারাপ। সাঞ্চি দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝি নাই। এই ঠ্যাঙ্গা মার্কা এমপিকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? ফুল কিনুক পাতা কিনুক, সেটা খবরের কাগজে প্রকাশ করার কি দরকার?
খবরের কাগজের অপমান শুধু। সান্নিধ্য তীক্ষ্ণ দৃষ্টিতে শান্তির দিকে কিছুক্ষণ তাকায়, দৃষ্টি ঘুরিয়ে নেয়। নাজনীন বেগমের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, আম্মা, এত হাইপার হওয়ার কিছু হয়নি। সেরকম কিছু হয়নি, সময় হলে জানবে। ছবিতে যে মেয়েটা দেখা যাচ্ছে সে কে, কোথায় মেয়ের ছবি? এই খবরের কাগজে দেখো। শান্ত মস্তিষ্ক হুট করে গরম হয়ে যায় সান্নিধ্যর। মুখ চোয়াল কঠিনতা রূপ টেনে আসে সে। পূর্বকোণ পত্রিকায় স্পষ্টভাবে গাড়ির মধ্যে এক মেয়ের ছবি তুলে ধরেছে। যদিও শ্রেণীর মুখরেখা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে পরিচিত মানুষরা ধরতেও সময় লাগবে না। কপালের শিখা দপদপ করে জ্বলে ওঠে সান্নিধ্যের। ক্রোধের আগুন দগ্ধ হয়। সে খবরের কাগজ হাতের মুঠোয় পেঁচিয়ে ধরে। সবাইকে প্রশ্নের মাঝে রেখে নির্বিকার চেতে হেঁটে ওপরে যায়। সিঁড়ি বেয়ে নিজের কক্ষে গিয়ে তাসমাত্র ফোন নিয়ে কল লাগায় আসিফকে। সুরের বাচ্চাকে সন্ধ্যার মধ্যে ধরে বাংলোতে নিয়ে আসবে। কিন্তু ভাই, আপনার তো আছে সন্ধ্যায় ডিসি সাহেবের সাথে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা আছে, বাতিল করো। ঠিক আছে। সান্নিধ্য কান থেকে ফোন নামিয়ে ফেলে। সারফরাজে সে হাজির হয়। ভাইয়ের অগ্নিমূর্তির ন্যায় রূপ দেখে দৃঢ় গলায় বলে, মাথা ঠান্ডা কর, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, অনেক কিছু হয়েছে। খবরের কাগজে এগুলো প্রকাশিত হবেই। কয়েকজনের মুখ বন্ধ করবি তুই। একজনের মুখ বন্ধ করলে এনাফ। 4টা পত্রিকায় আমার ছবি ব্যতিক্রত, শুধু পূর্বকোণ। শত্রুতা থাকলে একটা করা যায়, কি স্বাভাবিক নয়? স্বাভাবিক অস্বাভাবিক কাহিনী শুনিয়ে লাভ নেই। শেহরিন এখন আমার স্বঘোষিত কেউ হয়ে ওঠেনি। যদি হতো সেটা আলাদা বিষয় ছিল। ওর পার্সোনাল একটা ইমেজ আছে। একটা মেয়ের পাবলিসিটি আনা সাহস দেখায় কিভাবে? এতে ওর ক্ষতি করবে বা ক্ষতি হতে পারে, আর ওর ক্ষতিটা দেখবে কে? আচ্ছা, তুই মন মতো মার, বাট মার্ডার করিস না। এসব বিষয়ে আমার কোনো কম্প্রোমাইজ নাই। পাহাড়ের চূড়ান্তে জমে থাকা মেঘ গিলে ফেলেছে সূর্যের আলো। গুড়ি গুড়ি বৃষ্টি ছিটকে পড়েছে শীতল বিশদ গাড়ির বেয়ে। সান্নিধ্য সরাসরি চলে যায় ডিসি হিল থেকে কিছুটা দূরে অর্ধ ধসে পড়া বাংলোতে। নির্জন প্রান্তর, জানালাগুলো ভাঙা, দরজাগুলো খোলা। ভেতরে ঢুকতেই পচা গন্ধে নাকটা যেন ভেসে গেল। মেঝেতে শ্যাওলা, দেওয়ালে কালি। শাহমতকে টেনে ফেলা হয়েছে মেঝেতে। সান্নিধ্যের লোকগুলো সান্নিধ্যের আসার আগে তাকে এমনভাবে মেরেছে যে চোখ তুলে তাকানোর আকাশ অব্দি পাচ্ছে না। মুখে রক্ত, গায়ের জামা ছিঁড়ে ছুটে একাকার, কাঁপুনি দিচ্ছে শরীর, অস্পষ্টভাবে কুকরিয়ে উঠছে। তোকে আমি যত ছাড়তে চাই, তুই তত আমার কাছে এসে ধরা দিস। আমার ছবি দিয়ে তোর আয়েশ মিটছিল না, জানোয়ারের বাচ্চা। শাহমত ঠোঁট ফুটে উচ্চারণ করতে কেউ আটকে যায়। সান্নিধ্য হিংস্র মুখ কুচকে ভুরু পেশিতে টান খায়। চোয়ালের হাড় ঘচানোর প্রতিচ্ছবি দেখে আবার গলা শুকিয়ে ওঠে। সান্নিধ্য হাত বাড়াতেই লোহার একখানা রড হাতে তুলে দেয় আসিফ। অতঃপর কিছুটা দূরত্ব বজায় রাখে তিনজন পিছনে গিয়ে হাত মুঠো করে দাঁড়ায়। এসব তাদের অভ্যস্ত কাজকম। নিজের আগে ট্রায়াল দিয়ে তারপরে পুরোটা সান্নিধ্যর হাতে ছেড়ে দেয়। বুকে বুলেট, খুন এগুলো নিত্যদিনের সঙ্গী। শক্ত হাতে লোয়ার রডে সরাসরি আঘাত করে মেঝেতে লুটিয়ে পড়ে শাহমত। গুমোটে বাতাসের ধ্বনিতে আর্তনাদের শব্দ। ঠোঁট ফাটা রক্ত গড়িয়ে পড়ে চিবুক দিয়ে। থামেল কি আছে? মেয়েকে নিয়ে লীলা খেলার মজেছে চট্টগ্রাম 2 আসনের এমপি। সান্নিধ্যর হাতে রড মুঠ পাকিয়ে বাম হাতে কপালের ঘাম মুছে। পরনে সাদা শার্ট ঘেমে শৈলের সঙ্গে লেপটে গেছে। শাহমতের দিকে তাকে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে কিশ্চিত হাসে। বেটা শালা একেবারে জায়গা মতো ঘা দিয়েছে। স্যার প্লিজ, মালটারে আর সহ্য হচ্ছে না, ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে, একেবারে শেষ করে উঠেন। প্যান্টের পকেটে হাত দিয়ে ধাতস্থ বস্তু বের করে সান্নিধ্য। নিজের ভেতরে ফুসোটা কোট দমিয়ে শান্ত চোখে শাহমতে নিচু হয়ে তাকায়। সাইলেন্সার লাগানো পিস্তলটা নীরবে পেটে গুজে টিকার প্রেস করে সঙ্গে সঙ্গেই শাহমতের রক্তচক্ষু ঘোলটে হয়ে আসে। বড় বড় চোখ করে তাকিয়ে ক্রমান্বয়ে ঢলে পড়ে মৃত্যুর দিকে। কিছু সময়ের ব্যবধানে ভিড় ফুরে শেষ নিঃশ্বাস বাহিত হয়ে আসে তার। আজকের মতো কাজ শেষ হতেই সান্নিধ্য বসা ছেড়ে উঠে দাঁড়ায়। পিস্তলখানা আসিফের হাতে দিয়ে বাকি দুজনের নির্দেশ দেয় লাশ সরিয়ে ফেলতে। হ্যালো ভাইয়া, তুই কোথায়? কেন? যেখানেই থাকিস না কেন, ডিসি হিলে আয়। সান্নিধ্য ভুরু বাঁকা করলো, নির্গলায় বলায় বলল, ডিসি হিলে কি হয়েছে? এই মুহূর্তে বেগুনি রঙের একটা
কচুরি ফুলকে দেখতে পাচ্ছি চোখের সামনে, যেটা তোর ভীষণ প্রিয়। শেহরিন রবীন্দ্র জয়ন্তীর গান গাইছে, তাকুয়াকে দিয়ে বিশেষ ব্যবস্থা করেছি। ওয়েট। সান্নিধ্য এক মুহূর্ত সময় ব্যয় না করে আসিফকে সঙ্গে নিয়ে চলে যায় ডিসি হিলে। আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশটা, তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, গাঢ় সন্ধ্যায় প্রলজ্জিত করা হয়েছে নানান রঙের বাতি। সান্নিধ্য মাথায় ক্যাপ, মুখে মাস্ক, গলায় হলুদ আলোতে বেগুনি রঙের সাথে সদ্য নদীতে ফোটা কচুরি ফুলের মতো স্নিগ্ধ নারী কায়াকে দেখে দৃষ্টি স্থির করেছে। চারপাশে থমকে দাঁড়িয়ে সাথে সাথেই, তবে হালকা ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। গভীর বৃষ্টিতে দেখতেও তার যেন অনেহা নাজেহাল অবস্থা। এই প্রোগ্রামের কোনো প্রিপারেশন ছিল না তার, তাকুয়া আপুর বাধ্যতার কারণেই হঠাৎ অংশগ্রহণ। বেগুনি রঙা একটা জামদানি শাড়ি পরেছে সে, খোপায় বাঁধা চুলগুলোতে বেলি ফুলের মালা, পরিপাটি স্বল্প সাজে অপরূপা স্নিগ্ধতা লাগছে বেশ। শেহরিনের দিকে এসো তো আপু। শেহরিনের টেনে সান্নিধ্যের সামনে নিয়ে যায় সানজি, গলা স্বর টেনে বলে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বেশি নয় 9 বছরের বড় আর কি, ভালো ছবি তুলতে পারে, চলো 2টা ছবি তুলি। সানজি শেহরিনকে কিছু বোঝার সময় না দিয়ে সান্নিধ্যকে তাড়া দেয় ছবি তুলতে। সান্নিধ্য পকেট থেকে ফোন বের করে ছবি তুলে দেয় দুজনের। হয়েছে? গুড, চলো এখন যাই। এমপি সাহেবের বুকের মধ্যে পোলয় তুলে দিয়ে সানজি শেহরিনকে নিয়ে চলে যায় মূল অনুষ্ঠানের প্রাঙ্গণে। যাওয়ার পথে শেহরিন পিছু ঘুরে এক পলক তাকায় সান্নিধ্যের দিকে, ভুরু কুঁচকে সে সান্নিধ্যের হিসাব মিলাতে থাকে। আসিফ ভাই, আর লাভ নেই। সান্নিধ্য ঘুরে তাকায়। আসিফ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, এই প্রোগ্রামের কথাই বলেছিলাম, আপনি যেটা আমাকে বাতিল করে দিতে বলেছিলেন। ডিসি সাহেবকে কনফার্ম করেছি আপনি আসছেন না। সান্নিধ্য দৃষ্টি শীতল হয়ে আসে। কিশ্চিত গাল গোলকধাঁধার মাঝে পরে নিজেকে বের করে আনে সে। দুহাত প্যান্টের পকেটে গুজে গাড়ির সঙ্গে হেলান দিয়ে আফসোসের চরম সীমায় পৌঁছে যায়। স্যার, কষ্ট পাবেন না। প্রেম না করেই যে হারে ছ্যাঁকা খাচ্ছেন, প্রেম করলে দেবদাস হবেন, আর এ থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আমি এটা বুঝতে পারছি। আমি পাঠটা শুরু করার আগে বলেছিলাম যে পর্ব 10 এবং 11 দুইটাই দিব, তো 10 পড়তে গিয়ে দেখতেছি যে 30 মিনিটের উপরে চলে গেছে ভিডিওটা। তো যদি 11 দিই তাহলে 1 ঘন্টা পার হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও হলে এডিট করতে অনেক ঝামেলা হয়, তাই পর্ব একটাই দিলাম, শুধু 10। কালকে আবার 11 দিব ইনশাল্লাহ।